হ্যালো, ওয়েলকাম টু জ্ঞানপীঠ ক্লাসেস। এটা জেনারেল সায়েন্স সিরিজের ফিজিক্সের 4th ভিডিও। আমরা এই ভিডিওতে গ্র্যাভিটেশন টপিকটা নিয়ে আলোচনা করব। এটা গ্র্যাভিটেশনের পার্ট 1। এটাতে মূলত নিউটনস লজ অফ গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশনাল ফোর্স, আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই ভিডিওটাতে এইগুলোই আলোচনা করব। আর তারপর যেটা পার্ট 2 আসবে সেটাতে কেপলার্স ল, প্ল্যানেটারি মোশন, এইসব আলোচনা হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, গ্র্যাভিটেশন বা মহাকর্ষ কাকে বলে? কি লেখা আছে দেখো, এভরি বডি অ্যাট্রাক্টস আদার বডি বাই আ ফোর্স কল্ড গ্র্যাভিটেশন। অর্থাৎ প্রত্যেক বস্তু অপর বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকেই বলা হয় মহাকর্ষ বল। ঠিক আছে, ব্যাপারটা কি না, ধরে নাও এই পৃথিবীতে বা এই ব্রহ্মাণ্ডে যত ধরনের বস্তু আছে, হ্যাঁ, ধরে নাও এই যে দুটো পেন আছে, এরাও পরস্পরকে আকর্ষণ করছে। অর্থাৎ যাদের যাদের মাস আছে তারাই একে অপরকে আকর্ষণ করে। এটাকেই বলা হয় গ্র্যাভিটেশন। ঠিক আছে, আর যে বল দ্বারা আকর্ষণ করে সেটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফোর্স। এবার জানো যে ফিজিক্সে কাকে বলে শুধু এইটুকু বলে দিলেই হয় না, কতটা সেটাও বলতে হয়। যেমন এই যে গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা বলছি, এটার পরিমাণ কত হবে, অর্থাৎ কতটা বল দিয়ে একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করবে, সেটাও ইম্পর্টেন্ট। সেটা আমরা কোথা থেকে জানতে পারি না, সেটা আমরা জানতে পারি হচ্ছে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন থেকে, যেটা এই দেখো পরে আলোচনা করা হয়েছে। The force of gravitational attraction between 2 point bodies is directly proportional to the product of their masses and inversely proportional to the square of distance between them. অর্থাৎ এটা এই সূত্রতে কি বলা হচ্ছে না, দুটো পয়েন্ট মাস আছে ধরে নাও, তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কিসের উপর নির্ভর করবে না, বলা হচ্ছে যে সেই যে মাস, সেই মাস দুটোর গুণফলের উপর নির্ভর করবে আর তাদের দূরত্বের বর্গের উপর নির্ভর করবে। এবার কীরকমভাবে নির্ভর করবে না, মাসের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ মাস যত বাড়বে তত কিন্তু তাদের মধ্যে আকর্ষণ বল বাড়বে, আর দূরত্ব যত বাড়বে তত আকর্ষণ বল কমবে। ঠিক আছে, কিভাবে ভ্যারি করবে ভালো করে বোঝার জন্য এই দেখো, এই যে ফর্মুলা, এটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা। কি আছে না, এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই আর স্কোয়ার। মানে কি না, ধরে নাও দুটো পয়েন্ট মাস আছে, একটার ভর হচ্ছে m1, আরেকটার ভর হচ্ছে m2। তাদের মধ্যবর্তী দূরত্ব যদি হয় r, তাহলে তাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল এর মান হবে জি ইন্টু m1 m2 বাই আর স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে জি কি, জি হচ্ছে একটা কনস্ট্যান্ট। দেখো এই যে এই সূত্রটা যেখানে বলা হয়েছে, সূত্র সব প্রপোর্শনাল বলা হয়েছে, প্রপোর্শনাল টু এই বা ইনভার্সলি প্রপোর্শনাল টু ওই, মানে কি সমানুপাতিক। এবার যখনই সমানুপাতিক চিহ্নটা তুলবো তখনই তো একটা কনস্ট্যান্ট লাগবে, সেই কনস্ট্যান্টটাই হচ্ছে জি। ঠিক আছে, এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ঠিক আছে, এর ভ্যালু কত, এর ভ্যালুটা হচ্ছে এইটা, এর এসআই ইউনিটের ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো যেহেতু এটা 10⁻11 অর্ডারের, মানে জি এর ভ্যালু অত্যন্ত ছোট, অত্যন্ত ছোট। এই যে ক্যাপিটাল জি এর ভ্যালু অত্যন্ত ছোট, যার জন্য যদি মাসের যে মানটা আছে, এই যে এখানে m1 m2 আছে, এই মাসের মানটা যদি খুব খুব বড় না হয়, তাহলে কিন্তু এই এফ এর মানটা যথেষ্ট ছোট হয়। অর্থাৎ এই যে দুটো পেন, এই দুটো পেনের পারস্পরিক আকর্ষণ বলের ক্ষেত্রে যেহেতু জি এর ভ্যালু প্রচণ্ডই ক্ষুদ্র, সেই জন্য এদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল অতি কম, অতি কম। অর্থাৎ আমরা সেটা অনুভব করতে পারবো না, যার জন্য চুম্বকের মতো এই পেন দুটো জোড়া লেগে যাচ্ছে না। ঠিক আছে, কিন্তু যদি স্পেসে এদেরকে রেখে দাও একবারে শূন্য স্থানে, তাহলে হয়তো ধীরে 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 এরা পরস্পরের দিকে হয়তো এগিয়ে আসবে। ঠিক আছে, কিন্তু যখন পৃথিবীর ক্ষেত্রে কেসটা হয়, তখন পৃথিবীর যেহেতু মাস অনেক বড়, ঠিক আছে, মানে মাস অর্থাৎ ভর অনেক বেশি পৃথিবীর, সেই জন্য সেক্ষেত্রে আকর্ষণ বলের একটা মান থাকে, একটা যথেষ্ট রিমার্কেবল একটা মান আমরা পাই, যার জন্য আমরা পৃথিবী যে আমাদের টানছে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু এই পেন আরেকটা পেনকে টানছে এটা আমরা সহজে বুঝতে পারি না, কারণ এদের মাস কম। ঠিক আছে, চলো পরের স্লাইডে যাওয়া যাক। দেখো কি বলা হয়েছে, গ্র্যাভিটি বা অভিকর্ষ কাকে বলে
না এই যে মহাকর্ষ বল বললাম যে প্রতিটা বস্তুই একে অপরকে আকর্ষণ করছে, ঠিক সেরকমই পৃথিবীও প্রতিটা বস্তুকে আকর্ষণ করছে। যেহেতু পৃথিবীও তো একটা অবজেক্ট, পৃথিবীও তো একটা বস্তু, সেরকমই আমাকেও পৃথিবী আকর্ষণ করছে, এই পেনটাকেও পৃথিবী আকর্ষণ করছে। তো এই যে বিভিন্ন বস্তু আর পৃথিবীর মধ্যে যখন আকর্ষণ বলের কথা বলবো, তখন যে বল যে মহাকর্ষ বলের কথা বলবো সেটাকে বলা হয় অভিকর্ষ বল। ঠিক আছে, অভিকর্ষ বল নতুন কিছু না, পৃথিবীর ক্ষেত্রে যে মহাকর্ষ বল আমরা অ্যাপ্লাই করছি সেটাই হচ্ছে অভিকর্ষ বল। দেখো কি বলা আছে, দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অফ আর্থ ইজ কল্ড গ্র্যাভিটি, দ্যাট ইজ গ্র্যাভিটি ইজ দ্য ফোর্স বাই উইচ আর্থ পুলস আ বডি টুয়ার্ডস ইটস সেন্টার। অর্থাৎ যে ফোর্স দিয়ে, যে বলের দ্বারা যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে তাকেই বলা হয় অভিকর্ষ বল। ঠিক আছে, অর্থাৎ অভিকর্ষ বলও কিন্তু এক প্রকার মহাকর্ষ বল। যে মানে আর্থের ক্ষেত্রে যখন মহাকর্ষ বলটার কথা বলছি তখন সেটার একটা আলাদা নাম দিয়ে দেওয়া হয়েছে অভিকর্ষ বল, তার থেকে বেশি কিছু না। The acceleration produced in a body due to force of gravity is called acceleration due to gravity, denoted as small g. Its value is 9.8 meter per second square. মানে কি না, পৃথিবীর এই যে অভিকর্ষ বল বা পৃথিবীর এই যে আকর্ষণ বল, এটার জন্য যে কোনো বস্তুর যে এক্সিলারেশন তৈরি হয়, অর্থাৎ আমি এই যে পেনটাকে ধরো তুললাম, এই যে এটা ছেড়ে দিলাম, এটা পড়ে যাচ্ছে, এই যে পেনটাকে তুলে ছেড়ে দিলে এটা পড়ে যাচ্ছে, তার মানে কি তার কিছুটা এক্সিলারেশন আছে। এই যে এক্সিলারেশন, ঠিক আছে, সেইটাই হচ্ছে এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটেশনাল ফোর্স, অর্থাৎ এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, যেটার ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা স্মল জি দিয়ে ডিনোট করে থাকি। ঠিক আছে, আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য যে এক্সিলারেশন। তারপর দেখো কি লেখা আছে, এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ শেপ, সাইজ অ্যান্ড দ্য মাস অফ দ্য বডি। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মানে কি না, আমি ধরে নাও এই ডাস্টার আছে আমার কাছে আর পেন আছে, এই দুটোকে যদি একসাথে ছাড়ি একই সাথে পড়বে। অর্থাৎ এই যে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন অর্থাৎ যে স্মল জি, এটা কিন্তু বস্তুর মাসের উপর অর্থাৎ ভরের উপর, সাইজের উপর বা শেপের উপর নির্ভর করে না। অর্থাৎ একটা পালক আর একটা ধরে নাও লোহার টুকরোকে যদি আমি একসাথে ছেড়ে দিই ভ্যাকিউমে, অবশ্যই ভ্যাকিউমে, হ্যাঁ, হাওয়া থাকলে হবে না, কারণ হাওয়া তো সেটাকে বাধা দেবে, পালক তো আটকে যাবে, তাই না? যদি ভ্যাকিউমে অর্থাৎ বায়ুশূন্য অবস্থায় যদি তুমি একটা পালক আর একটা লোহার টুকরোকে একসাথে ফেলে দাও, তাহলে তারা একই সাথে মাটিতে পড়বে। ঠিক আছে, চলো এরপরের পয়েন্টটা দেখো কি বলা হয়েছে। ইফ আ ম্যান ক্যান জাম্প উইথ আ ভেলোসিটি স্মল ভি ফ্রম দ্য সারফেস অফ প্ল্যানেট, height attained by the man is v square by 2g. ঠিক আছে, the value of g on moon is less than that on earth, hence on moon a man can jump higher than earth. কি বলা হলো না, বলা হচ্ছে যে কোনো একটা আর্থ বলে না, হ্যাঁ, যে কোনো একটা গ্রহে ধরো কোনো মানুষ ভি বেগে লাফালো। ঠিক আছে, এই যে লাফানোর সময় তার হয়তো ইনিশিয়াল যে ভেলোসিটি সেটা ছিল ভি উপরের দিকে। ঠিক আছে, তাহলে সে কতটা উঁচুতে উঠতে পারবে সেটার সমীকরণ কি না, ভি স্কোয়ার বাই 2g। ঠিক আছে, জিটা কি, সেই প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। ঠিক আছে, আর্থের ক্ষেত্রে যার ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন এসআই ইউনিট। ঠিক আছে, এবার দেখো এই যে জি এর ভ্যালু, জিটা যেহেতু নিচে আছে, জি এর ভ্যালু যত কম হবে অর্থাৎ গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন যত কম হবে মানুষটা তত বেশি লাফাতে পারবে। সেই জন্যই মানুষ পৃথিবীর থেকে বেশি চাঁদে বেশি উঁচু অবধি লাফাতে পারে। ঠিক আছে, আরও যদি অন্য কোনো গ্রহে যাওয়া যায় যেখানে হয়তো জি এর ভ্যালু আরও কম, তাহলে আরও বেশি লাফাতে পারবে। ঠিক আছে, তো এখান থেকে এই জিনিসটা ইম্পর্ট্যান্ট যে কতটা উঁচু অবধি লাফাতে পারবে আর কেন পৃথিবীর থেকে বেশি চাঁদে মানুষ বেশি উঁচু অবধি লাফাতে পারে, কারণ কিনা গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের মান কম। এরপর কি আছে দেখো, ভ্যারিয়েশন অফ জি, অর্থাৎ এই যে জি অর্থাৎ এই যে অভিকর্ষজ ত্বরণ গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন, এটা কিন্তু আর্থের সব জায়গায় কনস্ট্যান্ট না, এটা চেঞ্জ হয়। এটাই কিভাবে চেঞ্জ হয়, কোথায় চেঞ্জ হয়, সেটাই হচ্ছে এখানে আলোচনা, এই স্লাইডে আলোচনা করা হয়েছে। দেখো লেখা আছে কি না, ভ্যালু অফ জি ডিক্রিজেস উইথ হাইট অর ডেপথ ফ্রম আর্থ সারফেস। অর্থাৎ ধরে নাও এটা আর্থের সারফেস, এটা থেকে তুমি যত নিচে যাবে তত জি এর ভ্যালু কমবে। অর্থাৎ কোনো একটা বস্তু ধরো এখানে আছে, তার যা ওজন হবে, যদি তুমি মাটি খুঁড়ে কিছুটা গভীরে চলে যাও তাহলে তার ওজন কিন্তু কমে যাবে। ঠিক সেরকমই যদি তুমি
খানিকটা উপরে যাও, ধরে নাও এখানে হয়তো ভূপৃষ্ঠে একটা বস্তুর ওজন করলে, ভর কিন্তু নয়, হ্যাঁ ওজন করলে কিছুটা ওজন পেলে তুমি যদি অনেকটা উঁচুতে নিয়ে যাও, পৃথিবী থেকে বেশ খানিকটা উঁচুতে যদি তুমি নিয়ে যাও, তাহলে দেখবে তার ওজন কমে গেছে। কারণ কি না, জি এর ভ্যালু কমে গেছে। অর্থাৎ জি এর ভ্যালু সর্বোচ্চ হচ্ছে ভূপৃষ্ঠে, তার ভূপৃষ্ঠের নিচে অর্থাৎ কেন্দ্রের দিকে গেলেও জি এর ভ্যালু কমে, আবার ভূপৃষ্ঠ থেকে উপরে অর্থাৎ বায়ুমণ্ডলে ধরে নাও আরও উপরে উপরে যাচ্ছি, তাহলেও কিন্তু জি এর ভ্যালু কমে। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে দেখো, বলা হয়েছে জি ইজ ম্যাক্সিমাম অ্যাট পোলস, আর তারপরের লাইনে বলা হয়েছে জি ইজ মিনিমাম অ্যাট ইকুয়েটর। অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে এই যে জি এর ভ্যালু অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের যে মান সেটা হয় সবচেয়ে কম, আর মেরুতে হয় সবচেয়ে বেশি। এটা কেন হয় না, দেখো আর্থের একটা রোটেশন আছে, ঠিক আছে, আর্থের রোটেশন থাকলে কি হবে, বস্তুগুলো হালকা ছিটকে যেতে চাইবে, সেই ছিটকে যেতে চাওয়ার জন্য তার আপাত ওজন যেটা সেটা খানিকটা কমে যাবে। ঠিক আছে, জি এর যে ভ্যালু সেটা কমে যাবে। এবার দেখো যখন কোনো বল ঘুরছে, এই অংশে যে তার যা গতিবেগ, উপরে কিন্তু সেই ঘোড়ার গতিবেগ নেই, অর্থাৎ পুরোপুরি মেরুতে কিন্তু অ্যাকচুয়ালি সেটা উপরের একদম উপরের বিন্দুতে যদি তুমি থাকো অর্থাৎ মেরুতে যদি থাকো, দেখবে রোটেশন হচ্ছে বলে বোঝা যাবে না। ঠিক আছে, অথচ যদি নিরক্ষীয় অঞ্চলে থাকো দেখবে রোটেশনাল স্পিড খুব বেশি, রোটেশনাল স্পিডের সাথে কিন্তু জি এর ভ্যালু ব্যস্তানুপাতিক। অর্থাৎ এক লাইনে বলতে গেলে নিরক্ষীয় অঞ্চলে জি এর ভ্যালু কম হবে, মেরু অঞ্চলে বেশি হবে, পোলসে বেশি হবে। ঠিক আছে, জি ডিক্রিজেস ডিউ টু রোটেশন অফ আর্থ, যেটা বললাম যে আর্থ কতটা জোরে ঘুরছে তার উপর নির্ভর করে জি এর ভ্যালু। দেখো কি বলা হয়েছে, ইফ অ্যাঙ্গুলার স্পিড অফ আর্থ বিকাম 17 টাইমস ইটস প্রেজেন্ট ভ্যালু, আ বডি অন দ্য ইকুয়েটর বিকামস ওয়েটলেস। মানে বলা হচ্ছে কি, আমি যে বললাম যে এই যে নিরক্ষীয় অঞ্চলে যেহেতু রোটেশনাল স্পিড খুব বেশি, আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটি খুব বেশি, তাই জন্য জি এর ভ্যালু কমে যায়, তাই তো, তার মানে ওজন কমে যায় খানিকটা। তাহলে যদি বলা হচ্ছে কি, যা স্পিডে আর্থ ঘুরছে যদি সেই ঘোরার স্পিডটা 17 গুণ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে নিরক্ষীয় অঞ্চলে সব বস্তু ওজনহীন হয়ে যাবে, অর্থাৎ মানে ওজনই থাকবে না তার কোনো। অর্থাৎ যেরকম দেখো না মহাকাশে সব ভেসে ভেসে বেড়ায়, সেরকম ভেসে বেড়াবো আমরা, এরকম অবস্থা হবে যদি আমরা আর্থের রোটেশনাল স্পিডটাকে 17 গুণ বাড়িয়ে দিতে পারি, অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে যদি 17 গুণ বাড়িয়ে দিতে পারি। এরপর দেখো কি বলা হয়েছে, ওয়েট অফ আ বডি ইন লিফট, এটাই লাস্ট স্লাইড। বলা হচ্ছে কি যে লিফট যেরকম থাকে, সেই লিফটের ভিতরে একটা কিছুর ওজন কিভাবে চেঞ্জ হয় সেটা আলোচনা করা হয়েছে। বলা হচ্ছে কি দেখো, যে ইফ লিফট ইজ স্টেশনারি অর মুভিং উইথ ইউনিফর্ম স্পিড আইদার আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড, দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ আ বডি ইজ ইকুয়াল টু ইটস ট্রু ওয়েট। অর্থাৎ যদি কখনো লিফট যদি থেমে থাকে, ঠিক আছে, ধরে নাও একটা লিফট আছে সেটা থেমে আছে, তাহলে তার ভিতর যদি কোনো বস্তুকে ওজন করো, তাহলে যা যা অ্যাকচুয়াল ওজন তাই থাকবে, তাই পাবো আমি ওজন মেশিনে। আবার যদি ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে ওঠে বা ইউনিফর্ম ভেলোসিটি নিয়ে নামে, তাহলেও যা অ্যাকচুয়াল ওজন বস্তুটার তাই পাবো ওজন। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে দেখো, ইফ লিফট ইজ গোয়িং আপ উইথ এক্সেলারেশন, দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ আ বডি ইজ মোর দ্যান দ্য ট্রু ওয়েট। ঠিক আছে, মানে কি, যদি ত্বরণ নিয়ে উপরের দিকে যায়, লিফটটা যদি ত্বরণ নিয়ে উপরের দিকে ওঠে, তাহলে যদি আমরা কোনো বস্তুর ওজন মাপি, হ্যাঁ ভর নয়, ওজন যদি মাপি, তাহলে দেখব বস্তুটার ওজন বেড়ে গেছে। ঠিক আছে, কারণ কি, দেখো জি নিচের দিকে কাজ করছে, এ উপরের দিকে উঠছে, লিফট উপরের দিকে উঠছে, ফলে আরও বেশি ওয়েট বস্তুটার তাই মনে হবে। ঠিক আছে, তার ওজন আরও বেড়ে যাবে, অর্থাৎ তার মধ্যে যে নেট এক্সিলারেশন সেটার পরিমাণ কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, যার জন্য যদি ত্বরণ নিয়ে লিফট উপরের দিকে ওঠে, তাহলে লিফটের ভিতরে কোনো বস্তুর ওজন করা যদি হয়, তাহলে অ্যাকচুয়াল তার যা ওজন তার থেকে আমরা বেশি পাবো। এর পরের কি পয়েন্ট বলা হচ্ছে দেখো, ইফ দ্য লিফট ইজ গোয়িং ডাউন উইথ এক্সেলারেশন, দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ আ বডি ইজ লেস দ্যান ইটস ট্রু ওয়েট। অর্থাৎ এই লিফটটা যদি এখন ত্বরণ নিয়ে নিচের দিকে নামে, তাহলে ওজন কমে যাবে, তার ভিতর যদি কোনো বস্তু আমরা ওজন করি দেখবো তার অ্যাকচুয়াল ওজনের থেকে কম হচ্ছে। ঠিক আছে, এরপর এটা কি বলা হয়েছে, ইফ দ্য কর্ড অফ দ্য লিফট ইজ ব্রোকেন অ্যান্ড ইট ফলস ফ্রিলি, in this situation the weight of a body in lift becomes zero. This is situation of weightlessness, অর্থাৎ ওজনহীনতা। কি বলা হচ্ছে, যদি কোনো লিফট ফ্রি ফল করে, হ্যাঁ
ধরে নাও কোনো লিফট আছে, তার তার কেটে দেওয়া হয়েছে উপর থেকে, সেটা ফ্রি ফল করবে। তো সে ফ্রি ফল করার সময় ভিতরে যে জিনিসগুলো থাকবে সেগুলো ওয়েটলেস হয়ে যাবে, মানে ওজনহীন মনে হবে। যেমন স্পেসে সব কিছু ভেসে বেড়ায়, সেরকম লিফটের ভিতরেও সব কিছু ভেসে বেড়াবে। ঠিক আছে, মানে কি না, যদি একটা লিফটের ভিতর ধরো কেউ দাঁড়িয়ে আছে, হঠাৎ করে যদি কেউ লিফটের তারটা কেটে দেয়, দিয়ে লিফটটা যদি ফ্রি ফল করে, তাহলে ভিতরে দেখবে সে ভাসতে লেগেছে, তার ওজনহীন হয়ে গেছে সে। ঠিক আছে, তারপর কি বলা হয়েছে দেখো, while going down, if acceleration of the lift is more than the acceleration due to gravity, a body in lift goes in contact of the ceiling of the lift। মানে কি না, বলা হচ্ছে ধরো লিফটটা এখন নিচে যাচ্ছে, সেই নিচে যাওয়ার এক্সেলারেশনটা যদি জি এর ভ্যালুয়ের থেকে বেশি হয়, অর্থাৎ এই যে গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন যেটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর থেকে যদি নিচে যাওয়ার ভ্যালুটা বেশি হয়, তাহলে লিফটের ভিতরের বস্তুটা সেটা লিফটের ছাদকে স্পর্শ করবে। হ্যাঁ, মানে কি হচ্ছিল, ধরে নাও আস্তে নামছে, মানে ধরে নাও এক্সেলারেশন নিয়ে নামছে, তাহলে এটার ওজন কমে যাচ্ছিল বস্তুটার। এরপর ধরে নাও জি এর ভ্যালু নিয়ে নামছে, অর্থাৎ ফ্রি ফল করছে, তখন কী হবে, বস্তুটা ভাসতে লাগছে। এরপর যদি আরও জোরে নামে, অর্থাৎ গ্র্যাভিটেশনাল এক্সেলারেশনের থেকেও যদি বেশি এক্সেলারেশন নিয়ে নামে, তাহলে কী হবে, বস্তুটা ছাদকে স্পর্শ করবে। ঠিক আছে, তো বিষয়টা এরকম, একটু কনসেপচুয়াল বিষয়, তবে এমনি ফ্যাক্ট থেকে কোশ্চেন আসে, এই যে এই ফ্যাক্টগুলো এখানে বলা হয়েছে এগুলো থেকেই কোশ্চেন আসে। তো তোমরা এটা পড়তে থাকো। এরপরে আমরা কেপলারস ল আর প্ল্যানেটারি মোশন নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর শেয়ার করো পারলে বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।